সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমের অংশ হিসাবে আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অধ্যাপক মোহাম্মদ আফরোজ মিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি আজকে তোমাদের সাথে অনার্স 4th ইয়ারের একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে Political Theories, Changes and Continuities, Subject Code 241901। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সিভিল সোসাইটি বা সুশীল সমাজ। শিক্ষার্থীবৃন্দ, সুশীল সমাজ বলতে আমরা যাদেরকে বুঝি, সুশীল সমাজ হচ্ছে উপরে রাষ্ট্র, নিচে পরিবার এবং মধ্যবর্তী একটি সংগঠন। যে সংগঠন রাষ্ট্র থেকে পরিবার পর্যন্ত প্রত্যেকটা স্টেজকে কোনো না কোনোভাবে টাচ করে বা স্পর্শ করে। এই সিভিল সোসাইটির মধ্যে ঐচ্ছিক সংঘ, গণমাধ্যম, পেশাজীবী সংগঠন, ট্রেড ইউনিয়ন ইত্যাদি এর পর্যায়ে পড়ে। অ্যান্থনি গাইডনেস সোশিওলজি নামক গ্রন্থে এই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। সুশীল সমাজ হলো গণতান্ত্রিক চেতনা সমৃদ্ধ একটি সমাজ। বিভিন্ন পেশার সম্মানিত ব্যক্তিবর্গ স্বেচ্ছায়, যৌথভাবে সকলের কল্যাণ সাধনের চেষ্টা করে এই সমাজের সদস্যরা। এই সিভিল সোসাইটি আজকের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট হিসেবে আমাদের সামনে প্রতিবাদ হয়ে উঠেছে। সিভিল সোসাইটি এমন একটি সংগঠন বা এমন একটি সমাজ, যে সমাজ রাষ্ট্রকে প্রভাবিত করে, ব্যক্তিকে প্রভাবিত করে, সমাজকে প্রভাবিত করে, সমাজে গণতান্ত্রিক চেতনা বোধ জাগ্রত করার মানসে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে তারা তাদের প্রচেষ্টা গ্রহণ করে। এই সিভিল সোসাইটির এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলোকে আমরা যদি আলোচনা করি তাহলে দেখব যে এই সিভিল সোসাইটি আধুনিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য একটি অপরিহার্য এলিমেন্ট। আমরা সুশীল সমাজের কি কি লক্ষ্য থাকে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এখানে আমি কতগুলো পয়েন্ট উপস্থাপন করেছি। প্রথম পয়েন্টটা হচ্ছে রাষ্ট্রকে কল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করা সুশীল সমাজের একটি প্রধান লক্ষ্য। তারপরে হচ্ছে সমাজে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আধুনিক গণতান্ত্রিক সমাজের এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। দেশ ও জাতির সংকটময় মুহূর্তে জনগণের পাশে দাঁড়ানো, অর্থাৎ দেশ এবং জাতির যখন কোনো সংকটকালীন পরিস্থিতি উপস্থিত হয় তখন সেই সংকটে সরকার এবং জনগণের পাশে দাঁড়িয়ে সেই সংকট মোকাবেলা করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বনের প্রচেষ্টা গ্রহণ করে সিভিল সোসাইটি। রাষ্ট্রের মধ্যে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করে। আমরা জানি গণতন্ত্র একটি উৎকৃষ্ট শাসন ব্যবস্থা, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় আমরা যদি লক্ষ্য করি তাহলে গণতন্ত্রের যে চর্চা সেটা খুব একটা লক্ষ্য করা যায় না। কি রাজনৈতিক দল, কি পার্লামেন্ট, কি প্রশাসনিক ব্যবস্থা, কি নির্বাচন, সর্বক্ষেত্রে গণতন্ত্রের যে চর্চা সেটা আমরা ব্যত্যয় লক্ষ্য করি। কাজেই সিভিল সোসাইটি এই গণতন্ত্রের চর্চা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা গ্রহণ করে। সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা, প্রতিরোধ গড়ে তোলা। সিভিল সোসাইটি রাষ্ট্রে, সমাজে বা সমাজের বিভিন্ন অঙ্গের মধ্যে যে ধরনের অন্যায়, অবিচার দেখা যায় সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা, প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রচেষ্টা গ্রহণ করা, এটা তাদের লক্ষ্য। নাগরিক সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করা। নাগরিক সচেতনতা ছাড়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কার্যকর হয় না।
এখানে সিভিল সোসাইটি নাগরিক সচেতনতা বৃদ্ধিতে প্রচেষ্টা গ্রহণ করে। নৈতিকতা ও মূল্যবোধ রক্ষায় দেশীয় সংস্কৃতির চর্চা করা। নৈতিকতা এবং মূল্যবোধ ব্যতীত গণতন্ত্র সাকসেসফুল হতে পারে না। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় নৈতিকতার বড় অবক্ষয় আমরা আজকে লক্ষ্য করি। কাজে এর থেকে বের হওয়ার জন্য যে পন্থা অবলম্বন করা দরকার, সেই প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে সুশীল সমাজের লক্ষ্য। দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা, দেশকে ভালোবাসা। দেশকে ভালো না বাসলে গণতন্ত্রকে ভালোবাসা যায় না, আর গণতন্ত্রকে ভালোবাসতে হলে দেশকে ভালোবাসতে হবে। কাজেই দেশপ্রেমিক হতে হবে, গণতন্ত্রকে বুকে ধারণ করতে হবে, আর মননে দেশপ্রেমিক হতে হবে। তাহলেই একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা সাকসেসফুল হয়। এই লক্ষ্যেই সুশীল সমাজ কাজ করে। দেশ পরিচালনায় সরকারকে কল্যাণমুখী দিক নির্দেশনা প্রদান, এটা সিভিল সোসাইটির আরেকটা লক্ষ্য। তারপরে হচ্ছে দেশের সার্বিক উন্নয়ন করবে জাতীয় ঐক্য গড়ে তোলা। ঐক্য ব্যতীত, ন্যাশনাল ইউনিটি ব্যতীত একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা সাকসেস করা যায় না। আর আজকের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে অনেক ক্রাইসিস আমরা লক্ষ্য করি। এই ক্রাইসিস মোকাবেলা করার জন্য একটা জাতীয় ঐক্যমতের প্রয়োজন। এই ঐক্যমত গড়ে তোলার প্রচেষ্টা গ্রহণ করে সুশীল সমাজ। কাজেই এটা তাদের একটা উৎকৃষ্ট লক্ষ্য বলে আমরা চিহ্নিত করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, এইবার সুশীল সমাজের উদ্দেশ্য কি? তাদের লক্ষ্যগুলো তো আমরা দেখলাম, এখন তাদের উদ্দেশ্য কি? এখানে আমি 7টা পয়েন্ট উপস্থাপন করেছি, তোমরা খেয়াল করো। মানবিক নিরাপত্তা ও শান্তির জন্য কাজ করা। মানবিক নিরাপত্তা এটা বড় প্রয়োজন, সমাজে শান্তির প্রয়োজন। শান্তি এবং মানবিক নিরাপত্তা ব্যতীত গণতন্ত্র সাকসেস হয় না। সমাজে যদি নিরাপত্তা প্রতিষ্ঠা করা না যায়, যদি শান্তি প্রতিষ্ঠা করা না যায়, তাহলে গণতন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হয়। কাজেই সুশীল সমাজের উদ্দেশ্য হচ্ছে মানবিক নিরাপত্তা ও শান্তির জন্য কাজ করা। দ্বিতীয় হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন ও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা। এটা সুশীল সমাজের আরেকটা উদ্দেশ্য। এই উদ্দেশ্য সাধনের লক্ষ্যে সুশীল সমাজ অনবরত তাদের প্রচেষ্টা গ্রহণ করে থাকে। 3 নম্বর হচ্ছে সাংবিধানিক অধিকার আদায়ের প্রচেষ্টা গ্রহণ। আমাদের যে অধিকারের কথা আমরা সবসময় বলে থাকি, আমাদের সাংবিধানিক যে অধিকারগুলো আছে সেগুলা কোনো না কোনোভাবে রাষ্ট্রযন্ত্রের ভিতরে আমরা দেখি যে সেগুলোর ব্যত্যয় ঘটে। অর্থাৎ নাগরিক তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়। যখন নাগরিক তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়, তখন গণতন্ত্র প্রতিষ্ঠার যে মূল মন্ত্র সেটা থেকে সরে আসতে হয়, আর সেটা থেকে সরে আসলে গণতন্ত্র সাকসেসফুল হয় না। কাজেই সুশীল সমাজের উদ্দেশ্য হচ্ছে সাংবিধানিক অধিকার আদায়ের প্রচেষ্টা গ্রহণ করা। 4 নম্বর হচ্ছে মৌল মানবিক চাহিদা পূরণে সামাজিক, রাজনৈতিক ও পরিবেশগত উন্নয়ন সাধন। এটা একটা গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য, যে মৌলিক মানবিক চাহিদা পূরণে, মানুষের যে মৌলিক চাহিদা, সেই চাহিদা পূরণের জন্য সামাজিক, রাজনৈতিক ও পরিবেশগত উন্নয়ন সাধন করে গণতন্ত্রকে সাকসেস করা। 5 নম্বর হচ্ছে আদিবাসী সংস্কৃতি সংরক্ষণ। একটা মূল সংস্কৃতির সাথে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কৃতি যুক্ত থাকে, যেগুলাকে কেন্দ্র করেই একটা সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। আদিবাসী সংস্কৃতি সংরক্ষণ করার জন্য আলাদা আন্দোলন সংগ্রামের প্রয়োজন, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। কারণ আদিবাসীরাও একটা দেশের রাষ্ট্রের অধিবাসী এবং তারা তাদের সংস্কৃতি সংরক্ষণ করবে, এটাই বাস্তব। কাজেই আদিবাসী সংস্কৃতি সংরক্ষণের মধ্য দিয়ে একটা সুশীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার নিমিত্তে সুশীল সমাজ তাদের প্রচেষ্টা গ্রহণ করে। 6 নম্বর হচ্ছে মানবতাবাদী দর্শনের প্রচারক। মানবতাবাদী দর্শন, মানবতার জন্য যা কিছু কল্যাণ সেটাই করতে হবে, এই স্লোগানে, এই দর্শনের ভিত্তিতে একটা সমাজ ব্যবস্থায় যা যা করা প্রয়োজন তার প্রচেষ্টা গ্রহণ করা উদ্দেশ্য সুশীল সমাজে। আর 7 নম্বর হচ্ছে ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমাজ গঠন। এটা যে কোনো গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার মূল লক্ষ্যই থাকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমাজ গঠন। আমরা আমাদের স্বাধীনতার পর থেকে আমরা বিভিন্নভাবে প্রচেষ্টা গ্রহণ করেছি
যাতে করে আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গঠন করে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি। কাজে সুশীল সমাজ এখানে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার উদ্দেশ্যে তারা কাজ করে। এবার আমরা দেখব সুশীল সমাজের কি কি বৈশিষ্ট্য। আমরা এখানে আমি 8টা পয়েন্ট উপস্থাপন করেছি, তোমরা খেয়াল করবে। 1 নম্বর হচ্ছে সমাজের অগ্রগামী অংশ। সুশীল সমাজের যারা সদস্য তারা সমাজের অগ্রগামী অংশ। তারা শিক্ষিত, তারা মেধা সম্পন্ন, তারা বুদ্ধিবৃত্তি সম্পন্ন, জ্ঞানী, বিভিন্নভাবে তারা প্রজ্ঞার অধিকারী। কাজেই সমাজের যে অগ্রগামী অংশ যেটা, সেটাই হচ্ছে সুশীল সমাজ। 2 নম্বর হচ্ছে এরা সংগঠিত, এরা সবসময় অর্গানাইজড ওয়েতে কাজ করে। তারা কখনো বিচ্ছিন্ন অবস্থায় বা ভাগ করে কোনো কাজ করে না, তারা সবসময় সংগঠিত অবস্থায় কাজ করে এবং তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে কল্যাণকামী ভূমিকা পালন করা। 3 নম্বর হচ্ছে সহানুভূতি সম্পন্ন সম্পর্ক বিদ্যমান। তাদের মূল উদ্দেশ্যই থাকে যে সমাজের প্রত্যেকটা স্তরে সহানুভূতি সম্পন্ন যে সকল সম্পর্ক আছে সেই সম্পর্কগুলোকে বজায় রেখে, অর্থাৎ সংবেদনশীল রিলেশনশিপগুলোকে তারা প্রতিষ্ঠা করার মানসে তারা কাজ করে। তারপর হচ্ছে রাষ্ট্রীয় সিদ্ধান্তকে প্রভাবিত করে। যদি কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত সমাজ এবং সংস্কৃতির বিপক্ষে যায়, যদি দেখা যায় মানুষের অধিকার সেখানে ভুলণ্ঠিত হয়, তাহলে সেই রাষ্ট্রীয় সিদ্ধান্তকে কিভাবে প্রভাবিত করা যায় তার প্রচেষ্টা তারা গ্রহণ করে। 5 নম্বর হচ্ছে ক্ষমতা সম্পর্কে আবদ্ধ। ক্ষমতার যে পারস্পরিক রিলেশনশিপ, সেই রিলেশনশিপের মধ্যেই তারা কাজ করে। কারণ ক্ষমতা কার হাতে থাকবে, কে ক্ষমতা চর্চা করবে, কার উপরে ক্ষমতা চর্চা করবে, এই যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটাকে তারা নির্ধারণ করে এবং এরই প্রেক্ষিতে তারা তাদের ভূমিকা পালন করে। 6 নম্বর হচ্ছে সরকারকে জবাবদিহি ও সংবেদনশীল করে তোলে। সুশীল সমাজের আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে তারা সরকারকে সবসময় জবাবদিহি করতে বাধ্য করে এবং সংবেদনশীল করে তুলতে সাহায্য করে বা ভূমিকা পালন করে। 7 নম্বর হচ্ছে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে সুশীল সমাজ। 8 নম্বর হচ্ছে ক্ষমতা গ্রহণে অনাগ্রহী। তারা কখনো ক্ষমতায় যেতে চায় না, ক্ষমতার বাহিরে থেকে ক্ষমতাকে কিভাবে জনগণের জন্য কল্যাণকামী করা যায়, জনগণের কল্যাণার্থে কিভাবে ক্ষমতাকে প্রয়োগ করা যায়, ক্ষমতাকে চর্চা করা যায়, তার প্রচেষ্টা তারা গ্রহণ করে, কিন্তু তারা ক্ষমতায় যেতে চায় না। এটাই হচ্ছে সুশীল সমাজের বৈশিষ্ট্য। এবার আমরা দেখব যে আধুনিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় গণতান্ত্রিক উন্নয়নে সুশীল সমাজ কি কি ভূমিকা পালন করে। আমরা যদি একে একে লক্ষ্য করি, আমি এখানে 10টা পয়েন্ট উপস্থাপন করেছি, তোমরা লক্ষ্য করবে। প্রথমত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা। সুশীল সমাজের মূল লক্ষ্যই হচ্ছে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা। যে কোনো সমাজ ব্যবস্থায় যদি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে যে ভূমিকা পালন করতে হয় সেই ভূমিকা পালন করার নিমিত্তে সুশীল সমাজ তাদের কাজকর্ম পরিচালনা করে। 2 নম্বর হচ্ছে দুর্নীতি প্রতিরোধ। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে সাকসেসফুল করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে দুর্নীতিকে প্রতিরোধ করা। দুর্নীতি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। দুর্নীতিকে যদি তিরোহিত করা না যায়, সেটাকে যদি দূর করা না যায়, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা কখনো কল্যাণমুখী ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হবে না। কাজে দুর্নীতি প্রতিরোধ করার নিমিত্তে সুশীল সমাজ তাদের ভূমিকা পালন করে। প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ। আমরা দেখি যে কোনো সমাজ ব্যবস্থায় প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা এটা বড় বেশি প্রয়োজন। বিশেষ করে আধুনিক গণতন্ত্রে এই প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা অবশ্যই প্রয়োজন এবং সেটা নিশ্চিত করার জন্য সুশীল সমাজ তাদের ভূমিকা পালন করে। নির্বাচনের স্বচ্ছতা বিধানের প্রচেষ্টা। আমরা আজকাল দেখি যে নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। যে কোনো গণতান্ত্রিক সমাজে নির্বাচনকে ক্ষমতাসীনরা প্রভাবিত করতে চায়, আর বিরোধীরা বিভিন্ন টালবাহানার মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করতে চায়। এই যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থা যদি স্বচ্ছ না হয়, যদি সেখানে জনসাধারণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে, ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা কখনো সাকসেসফুল হয় না। কাজে নির্বাচনের যে স্বচ্ছতা, জবাবদিহিতা, এই স্বচ্ছতা বিধানের যে প্রচেষ্টা, এক্ষেত্রেও সুশীল সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় সহায়তা। আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, সরকারের এই যে তিনটা বিভাগ, এই তিনটা বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় জনসাধারণের অধিকার প্রতিষ্ঠার নিমিত্তে যা যা করা দরকার সুশীল সমাজ সেই প্রচেষ্টা গ্রহণ করে এবং সেই ভূমিকা পালন করে। আইনের শাসন নিশ্চিত করা, আইনের শাসন, রুল অফ ল, এটা হচ্ছে গণতন্ত্রকে সাকসেস করার একটা অন্যতম মাধ্যম। কিন্তু আইনের শাসন আজকে আমরা খুব একটা লক্ষ্য করি যে খুব একটা দেখা যায় না যে আইনের শাসন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আছে। কারণ যেখানেই লক্ষ্য করা যায় সেখানেই আইনের শাসন ভুলণ্ঠিত সেটা দেখা যায়। আইন অমান্য করার জন্য সমাজের একটা বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। এই আইন একজনের এক একজনের জন্য এক এক রকম, এক এক শ্রেণীর জন্য এক এক রকম। এই যে আইনের শাসন, এই আইনের শাসন যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, অর্থাৎ আইনের দৃষ্টিতে সবাইকে যদি সমানভাবে ট্রিট করা না হয়, তাহলে আইনের শাসন নিশ্চিত হবে না। আর আইনের শাসন নিশ্চিত না হলে গণতন্ত্র ভুলণ্ঠিত হবে। 7 নম্বর হচ্ছে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা। প্রত্যেক সমাজের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারগুলো প্রতিষ্ঠা করার জন্য সুশীল সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা পালন, একটা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করতে হয়, যেগুলা যে সমস্ত ভূমিকা পালনের মাধ্যমে গণতন্ত্রকে সাকসেস করা যায়। কাজেই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও সুশীল সমাজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর 9 নম্বর হচ্ছে সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনমত গড়ে তোলা। যখন কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় একটি সরকার দুঃশাসন প্রতিষ্ঠা করে কিংবা স্বৈরাচারী মনোভাব প্রকাশ করে, জনসাধারণের অধিকার ভুলণ্ঠিত করে, তখন সেই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য, অর্থাৎ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনমত গড়ে তুলে সেই দুঃশাসনকে বিতাড়িত করার জন্য যে প্রচেষ্টা গ্রহণ করা দরকার, সুশীল সমাজ নির্ভীকভাবে সেই ভূমিকা পালন করে। আর 10 নম্বর হচ্ছে সামাজিক পরিবর্তনে ভূমিকা পালন। সমাজ পরিবর্তনশীল, ক্রমাগত সমাজের বিভিন্ন দিক পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের জীবন জীবিকার পরিবর্তন হচ্ছে, সমাজ পরিবর্তন হচ্ছে, রাষ্ট্র তার পরিবর্তিত রূপে বিভিন্নভাবে আবির্ভূত হচ্ছে। কাজে এই যে পরিবর্তনশীল ভূমিকা, সেই পরিবর্তনশীল ভূমিকা পালনের নিমিত্তে সুশীল সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজেই এতক্ষণ আমরা দেখলাম যে সুশীল সমাজ একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কিভাবে একটা সমাজকে আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতান্ত্রিক রীতিনীতি প্রতিষ্ঠা করার জন্য তাদের ভূমিকা পালন করে। আমরা যদি এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে অনুধাবন করি, সুশীল সমাজের ভূমিকাকে যদি আমরা মূল্যায়ন করি, তাহলে আমরা অনায়াসেই বুঝতে পারবো যে সুশীল সমাজ আধুনিক সমাজ ব্যবস্থায়, বিশেষ করে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে এবং তারা তাদের সঠিক ভূমিকা পালনের মধ্য দিয়ে গণতন্ত্রকে সাকসেস করবে, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবে, যে সমাজে মানুষ তার অধিকার ফিরে পাবে, যে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, যে সমাজে জবাবদিহিতা নিশ্চিত হবে, আর যে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। যে সমাজ আমরা কামনা করি, যে সমাজ আমাদের আকাঙ্ক্ষার মধ্যে থাকে, সেই সমাজ আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। সুশীল সমাজের এই ভূমিকা, এই বৈশিষ্ট্য, এইগুলা যদি আমরা চর্চা করি, তাহলে আমরা বুঝতে পারবো আধুনিক গণতান্ত্রিক সমাজে সুশীল সমাজ কি কি ভূমিকা পালন করে, কেন সুশীল সমাজ প্রয়োজন। সবাইকে ধন্যবাদ। তোমরা যদি আমার এই পয়েন্টগুলা, আজকে যে পয়েন্টগুলো আমি উপস্থাপন করেছি, সেগুলো যদি তোমরা ফলো করো, লক্ষ্য করো, তাহলে পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে পারবে। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি।